প্রথমত হচ্ছে পুরো ঘটনাটা আমাদেরকে জানতে হবে। স্বাভাবিকভাবেই যে সাধারণ মানুষের পক্ষে পুরো ঘটনাটা জানা সম্ভব না। 10ই মে ভোররাতে বায়ুসেনা আবার নতুন করে ব্রহ্মোস মিসাইল দিয়ে পাকিস্তানের উপর অ্যাটাক শুরু করে। আমরা পাকিস্তানের সীমা লঙ্ঘন করিনি, বায়ু থেকে ব্রহ্মোস মিসাইল মারা হয় এবং সেই ব্রহ্মোস মিসাইলগুলো পাক সেনার সদর দপ্তর রাউলপিন্ডির খুব কাছে। আমি যদি জায়গাগুলোর নাম আপনাদেরকে পড়ে শোনাই, চাকলালা এবং পাঞ্জাবের সারগোদা, এই দুটো বিমান ঘাঁটিকে প্রধানত টার্গেট করা হয় এবং এই টার্গেটের সাথে সাথে আরও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ব্রহ্মোস মিসাইল অ্যাটাক করে, দিয়ে ভারতবর্ষ অ্যাটাক করে। তারপর স্বাভাবিকভাবে এই ব্রহ্মোস মিসাইলের অ্যাটাকের পর পাকিস্তানের থরহরিকম্প অবস্থা হয়, কারণ রাউলপিন্ডিতেই পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট, আমি নাম নিচ্ছি না কোন অ্যাসেট, সেই অ্যাসেটগুলো লুকোনো অবস্থায় আছে বলে সবার কাছেই খবর। স্বাভাবিকভাবে সেখানে যদি মিসাইল পড়ে তাহলে পরে কী হতে পারে, কোনো পারমাণবিক বোমা যদি কোথাও লুকিয়ে থাকে এবং তাকে সেখানে গিয়ে যদি কোনো মিসাইল পড়ে তাহলে পরে না চাইতেও পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে তারা আমেরিকার সাথে যোগাযোগ করে। আমেরিকা বলে যে ভারতের সাথে যোগাযোগ করতে স্বাভাবিক, কারণ এটা দ্বিপাক্ষিক বিষয় এবং শত আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আপনারা জানেন 3:45 নাগাদ পরের দিন পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা যোগাযোগ করে ভারতবর্ষের কাউন্টার পার্টির সাথে এবং তারা সিজ ফায়ারের আবেদন জানায়। স্বাভাবিকভাবে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, ভারতবর্ষ তো কোনো অশান্তিপ্রিয় দেশ নয়, ভারতবর্ষ সেটা মেনে নেয় এবং সেই খবরটা স্বাভাবিকভাবে অন্যান্য রাষ্ট্রের কাছে পৌঁছয়। কেউ আগ বাড়িয়ে বললে তো এখানে কারো তো কিছু করার নেই। দ্বিতীয়, যারা ইন্দিরা গান্ধীর সময়ের কথা বলছে তাদেরকে শুধু একটাই আমার বিনীত প্রশ্ন থাকবে, আমরা ইন্দিরা গান্ধীকে সম্মান করি, তিনি যে কাজ করেছিলেন খুব ভালো কথা, কিন্তু 90,000 পাকিস্তানি সেনা আমাদের হাতে বন্দী ছিল, আমরা তাদেরকে পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলাম, পরিবর্তে আমরা কী পেয়েছিলাম? এই প্রশ্নটাও সেই সময় উঠবে। তাহলে কিন্তু এখন যদি আমরা বাংলাদেশ ক্রিয়েশনের কথা আমরা বারবার বলি, তার সাথে সাথে এই প্রশ্নটাও কিন্তু উঠবে, আমি বারবার বলছি যে 90,000 সেনা আপনার হাতে পাকিস্তানের বন্দী, 90,000 জীবনের পুরো ক্ষমতা আপনার হাতে ছিল। আমরা চাইলে অনেক কিছু দাম দরাদরি করতে পারতাম, পিওকেও করতে পারতাম হয়তো দাম দরাদরি করে 90,000 সেনার জীবনের পরিবর্তে। তো সেই জন্য আমার মনে হয় আমরা সেই ডিটেলসে না গিয়ে, তৎকালীন প্রধানমন্ত্রীও ভালো কাজ করেছিলেন, আমরা সেটাকে বলি, আমরা অস্বীকার করি না সেটাকে, তিনি যে কাজ করেছিলেন সেটা অবশ্যই ভালো কাজ করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ উপযুক্ত জবাব দিয়েছে। এর আগে কিন্তু আমরা অনন্য কংগ্রেস আমলে পিওকের সীমা পার হয়ে গিয়ে কিন্তু আঘাত আনার মতো সাহস দেখায়। এবার ভারত সরকার কিন্তু পিওকের সীমা পার করে, অর্থাৎ যেটা ভারতের লিগালি ভারতের অংশ, তার বাইরে গিয়ে কিন্তু ভারত কিন্তু আক্রমণ করেছে, ভারত থেকে আক্রমণ করেছে, থ্রু মিসাইল করেছে, কিন্তু তার বাইরে গিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে করেছে, যেটা অনেক স্ট্র্যাটেজিস্টদের দাবি ছিল, যেটা বহুদিন আগে থেকে এটা করলে পরে পাকিস্তানের যখন নিজের গায়ে আঘাতটা লাগবে, অর্থাৎ পিওকে থেকে যাদেরকে পাঠায় তো ভাড়া করা গুন্ডা, সেই ভাড়া করা গুন্ডা সন্ত্রাসবাদীদের আঘাত লাগলে পাকিস্তানি মূল লোকেদের আঘাত লাগে না, কিন্তু পাকিস্তানিদের যখন আঘাতটা লাগবে, বোমটা যখন পড়বে পাঞ্জাবের কোনো একটা জায়গায় বা লাহোরে বা করাচিতে, তখন সেই আঘাতটা জোরদার লাগবে। জোরদার লেগেছে, আপনারা অপেক্ষা করুন, পাকিস্তান থেকে আপনারা ভিডিও পাবেন, ভিডিও তখন দেখতে পাবেন কী হয়েছে। কল্যাণবাবু নিজেই সেটিং করে অভ্যস্ত, সেই জন্য উনি সেটিংয়ের কথা বারবার বলছেন। দেখুন, পাকিস্তান এবং ভারত এই দুই দেশের সাথেই আমেরিকার সম্পর্ক বরাবর ভালো। আমেরিকা জানতো অনেক কিছু, তো আমেরিকা জানে না এরকম তো বিষয় নেই, ইন্টেলিজেন্স কাজ করে। এবার ট্রাম্প সাহেব কেন আগে বলেছে না বলেছে, তো এত বড় লয়ার উনি ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে সু করুক ট্রাম্পকে। কিন্তু সুকান্ত দা, এই গোটা সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্পের এরকম আগে থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ভারত সরকারের যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা গোটা বিশ্বের কাছে একটা অন্যরকম, এবং যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যে ল্যাঙ্গুয়েজ গতকাল যেভাবে লিখেছেন, ভারত কি এখনো এতটা দুর্বল যে এই ধরনের বসিং করার? না, বসিং করার চেষ্টা তো সব দেশই করবে, ভারত তো রাজি হয়নি তাতে। ভারতের একটাই শর্ত, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ নয়, ভারত কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ মেনে নেবে না, সে আমেরিকা হোক, আমেরিকার দাদু হোক, ঠাকুরদা হোক, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ চলবে না। আলোচনায় শুধু দ্বিপাক্ষিক আলোচনা হবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তার বাইরে কেউ না।
আজকে উত্তরপ্রদেশে পাকিস্তান এই যে ব্রহ্মোসের আজকে গতকালকের পরে আজকে তার সেখানে রাজনাথ সিং এর এই বক্তব্য কিভাবে দেখছেন? দেখুন, ব্রহ্মোসের ব্যবহার হয়েছে। ব্রহ্মোস এখন ভারত কমার্শিয়াল লেভেলে উৎপাদন করছে। এক তো নিজে ব্যবহার করার জন্য, দ্বিতীয়ত ব্রহ্মোস প্রয়োজনে অন্যান্য দেশগুলো চাইলে আমরা এক্সপোর্টও করব। ভারত আগে পুরো ভারতবর্ষের 90% যে অস্ত্র সম্ভার, সেই অস্ত্র সম্ভার আমরা ইম্পোর্ট করতাম, বিদেশ থেকে কিনে আনতাম। এখন এই মুহূর্তে আমরা অনেকটা আত্মনির্ভর হতে পেরেছি এবং প্রথমবার ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে ডিফেন্স সরঞ্জামের এক্সপোর্টারে রূপান্তরিত হয়েছে। আমাদের বহু মিসাইল পৃথিবীর বিভিন্ন দেশ কিনছে, ড্রোন কিনছে আমাদের তৈরি। তো ভারতবর্ষের শক্তি সামর্থ্য আগের থেকে অনেক 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 বেশি, এবং ভারতের সেনাবাহিনীরও সামর্থ্য অনেক বেশি। অতএব যারা ভাবছেন যে ট্রাম্প সাহেব ওস্তাদি মারবে বা বসিং করবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। এই ভারত অন্য ভারত আমার মনে হয়। যদিও বৈদেশিক রাষ্ট্রের বিষয়ে আমার বেশি বলা উচিত না, যেহেতু আমি ভারত সরকারের মন্ত্রী, কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে বলছি, এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। দাদা, সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে একটা রক্তদান শিবিরে বলেছেন যে সর্বদল বৈঠকে তিনি সবার উপস্থিতিতে বলেছেন যে শুধুমাত্র পাকিস্তান নয়, বাংলাদেশও দখল করে নেওয়া। দেখুন, আমাদের বিরোধী দলেদের তো বলতে ট্যাক্স লাগে না, তাদের কিছু করতে হয় না। তারা ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য জমি দখল করতে পারছে না, আর ভারত সরকারকে বলছে গিয়ে তোমরা দেশ দখল করে নাও। এই হচ্ছে অবস্থা। ওই যে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাচ্ছে। আগে আমার ন্যাশনাল হাইওয়েটা আছে 35, এই বারাসতের ওখানে, জমিটা দিয়ে দিক আমাদের দখল করে, তাও টাকা দিয়ে, এমনি না, বিনে পয়সায় না। টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, মার্কেট প্রাইসের 3 গুণ দেওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার যদি ওটাকে কমিয়ে রেখেছে, কিন্তু 3 গুণ কেন্দ্র সরকার দিতে রাজি, তাও জমিটা দিয়ে দেখাক না। রেল লাইন হবে, জমি দখল করতে পারছে না, দেশ দখল করার কথা বলছে। ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এরা প্রধানমন্ত্রীকে আবেদন জানাচ্ছেন, বারবার চিঠি দিচ্ছেন, পত্রাঘাত, যে এই মুহূর্তে একটা অধিবেশন ডাকা হোক। যেভাবে আমেরিকা আগ্রাসন করছে, যেভাবে পাকিস্তানের সঙ্গে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, খুব বসাটা বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমার মনে হয় রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে সাহেব যে আবেদন করেছে, সেই আবেদন নিয়ে রাষ্ট্রপতি ভাববেন, কারণ রাষ্ট্রপতির সেই অধিকার যে অধিবেশন হবে কি হবে না। কিন্তু আমার যেটা মনে হয় যে ভারতে কি আগ্রাসন করছে না করছে সেটা তো পরের বিষয়। আগে কংগ্রেসটা বাঁচান। কংগ্রেসটাই তো আগ্রাসনে শেষ হয়ে যাচ্ছে, অন্যান্যদের আগ্রাসন, বামপন্থীদের আগ্রাসনে কংগ্রেস চলে যাচ্ছে। জাতীয়তাবাদী কংগ্রেস আর নেই। এখন কংগ্রেসকে আমরা বামপন্থী কংগ্রেস দেখতে পাচ্ছি, বা জেএনইউ কংগ্রেস দেখতে পাচ্ছি। এই জেএনইউ কংগ্রেস হওয়ার থেকে তাকে কংগ্রেসকে বাঁচান। আমরা কংগ্রেসকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে ধরতাম এক সময়। এখন তো দেখা যাচ্ছে যে কংগ্রেস জেএনইউ কংগ্রেস। যে আমি সমাধান করে দেবো, ওনার বিষয়ই নেই এর মধ্যে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দেখবেন এর উত্তর দেবে, ওনার বিষয়ই নেই। ওনার এর মধ্যে কোনো হস্তক্ষেপের বিষয় নেই। এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপার, দ্বিপাক্ষিকভাবে। এবং এর একটাই সমাধান, কোনো অপশান নেই সমাধানের। একটাই সমাধান, পিওকে ভারতের পার্ট, দ্যাট শুড বি ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়া, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অফিসিয়াল এটা ইন্ডিয়ার টেরিটরি, কিন্তু এখনও তাতে পাকিস্তান বসে আছে। পাকিস্তানকে ছেড়ে যেতে হবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশানও নেই আলোচনার। মাল্টিপল চয়েস কোশ্চেন নেই, সিঙ্গেল অপশান ফোর। আরেকটা হচ্ছে যে রাহুল গান্ধী আজকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। উনি বলছেন যে সিজ ফায়ার হলো, ভারত পাকিস্তানের কাছ থেকে জানার আগে আমরা ট্রাম্পের কাছ থেকে জানতে পারলাম। কেন এই ধরনের ঘটনা বলছেন? উনি চিঠি দিয়েছেন, নিশ্চয়ই উত্তর পাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন। সেটা লোকসভার ভেতরেও হবে, মানে অর্থাৎ হাউসের ভেতরে হবে, জনসভাতেও মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দেবেন। আমার লাস্ট কোশ্চেন এটা, পূর্ণিমা সাউ, যার স্বামী এখন হারিয়ে মানে বিএসএফ এর কর্মী, তিনি বলেছেন যে বদলা তো নেওয়া হলো, আমি খুশি, কিন্তু আমার হাজব্যান্ডকে এতদিন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। কেন্দ্রের কাছে গিয়েছি, কিছু হচ্ছে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো, যাতে উনিও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেন, ওনাকে পাওয়া যায়। উনি কার সাথে দেখা করবেন একান্তই ওনার ব্যাপার। মুখ্যমন্ত্রী যদি চেষ্টা করে এনে দিতে পারেন, আমি তো বলবো খুব ভালো। উনি পাকিস্তানের সাথে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী, আমাদের আপত্তি নেই। পাকিস্তান ওনার কথা হয়তো বেশি মানতেও পারে, আমাদের কোনো আপত্তি নেই। একজনের স্বামী যদি ফিরে আসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে, প্রতিক্রিয়ার কিছু নেই। দেখুন, যুদ্ধ কারোর জন্যই ভালো নয়, এটা তো প্রথম কথা। যুদ্ধ আমাদের সবথেকে প্রাচীনতম শাস্ত্রগুলোর মধ্যে একটি, বা আমাদের ধর্মীয় গ্রন্থ মহাভারতে পর্যন্ত আপনারা যদি দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ রোধ করার জন্য কতবার চেষ্টা করেছেন। এমনকি বলেছেন যে 5টা গ্রাম দিয়ে দাও, তাতেও রাজি। নিজে দূত হয়ে গেছেন, দুর্যোধন বন্দি করার চেষ্টা করেছে,
তবুও যুদ্ধ বানানোর আটকানোর চেষ্টা করেছেন। এটা ভারতবর্ষের চিরন্তন নীতি। কারণ ভারতবর্ষ জানে যে যদি পরমাণু যুদ্ধ হয়, যুদ্ধ পারমাণবিক শক্তিশালী দেশের মধ্যে, সেটা পৃথিবীর জন্য অমঙ্গল। তো যুদ্ধ সবসময় ক্ষতিকারক। আমরা যুদ্ধ চাই বা যুদ্ধ জিগিরে বিশ্বাস করি এরকম নয়, কিন্তু কখনো কখনো যুদ্ধ ইনএভিটেবল হয়ে পড়ে, অর্থাৎ এড়ানো যায় না। যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে হয়েছিল, সেরকম পাকিস্তান এমন একটা দেশ যার সাথে আপনি যুদ্ধ এড়াতে পারবেন না। যুদ্ধ হবে, আগামী দিনেও হবে, আমি বলছি আপনাকে, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, পলিটিক্যাল লিডার আমি ভুলে যান। পাকিস্তানের যে মানসিকতা, সেই মানসিকতা যদি থাকে, সেই মানসিকতা আপনার পাশে আজ পাকিস্তান আছে, কালকে বাংলাদেশ হচ্ছে, যে দেশে এই মানসিকতায় থাকবে তাদের সাথে আপনাদের লড়াই হবেই।